আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে একটা একটা হাইপড একটা কোয়েশ্চেন, যেটা আমাদের কাস্টমার সেগমেন্টে সবচেয়ে বেশি এটা নিয়ে চর্চা হয় সবার মধ্যে। বিভিন্ন জন বিভিন্নভাবে জিনিসটাকে ব্যাখ্যা করার চেষ্টা করে। সেটা হচ্ছে গিয়ে একজন কাস্টমার হিসেবে আমার কি একটা হাইব্রিড ভেহিকেল কেনা উচিত নাকি নন হাইব্রিড ভেহিকেল কেনা উচিত। এখন আমরা যখনই কাস্টমারদের কাছে কোয়েশ্চেনগুলো ফেস করি, আমি চেষ্টা করি যে তাদেরকে আমার সকল ইনফরমেশন এবং আমার নলেজ যেগুলো থাকে সেগুলো দিয়ে ওনার সাথে ওনার কনফিউশন গুলোকে ক্লিয়ার করা এবং তার যেটা ডিসিশন নিতে চাচ্ছেন সেই ডিসিশনটাকে তার আলটিমেট গোলে এটাকে রূপান্তর করা। এই কাজটা করার জন্যই আমাদের এন্ড থেকে আমরা চেষ্টা করি। এখন আমি একজন ক্রেতা হিসাবে আপনার সাথে কথা বলছি, বা আপনি যদি এটা চিন্তা করেন যে আমি আসলে আপনাদের মতো একজন যে গাড়ি কিনতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি কি একটা হাইব্রিড ভেহিকেল কিনবো নাকি নন হাইব্রিড ভেহিকেল কিনবো, এটা কিন্তু কমপ্লিটলি ডিপেন্ড করতেছে আমার রিকোয়ারমেন্ট, আমার যে ইস্যুস গুলো থাকে। যেমন আমি কি গাড়িটাতে ফুয়েল এফিসিয়েন্সি ইনশিওর করতে চাই কিনা, গাড়িটা থেকে আমার কি কি ধরনের ফ্যাসিলিটিস বা ইউটিলিটিস আমি এনজয় করতে চাই, এই সব কিছু মিলিয়ে প্লাস আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে গিয়ে মার্কেট আসলে কি অফার করতেছে। কারণ আমাদের এই জাপানিজ রিকন্ডিশন গাড়ির মার্কেটটা কিন্তু খুব ছোট। এখানে কিন্তু আপনার গাড়ির সেগমেন্ট গুলো যদি আপনি দেখেন, খুব বেশি গাড়ির অপশনস কিন্তু আপনাদের হাতে নাই। এখন বিং এ কাস্টমার যিনি গাড়ি কিনতে যাচ্ছেন, তার অনেক ধরনের ফ্যাসিনেশন এবং অনেক ধরনের চাহিদা থাকতে পারে, বাট আনফরচুনেটলি মার্কেটে কি অফার করতেছে এবং আপনি সেই অফারটার মধ্যে আপনার বেস্ট ইউনিটটা খুঁজে পাচ্ছেন কিনা সেটা ডিসাইড করতে গেলে আপনাকে যে কয়েকটি ইস্যুস আপনাকে হয়তো ঝামেলায় ফেলা বা ডিসিশন নিতে আপনাকে বেগ পেতে হয়। সেটার মধ্যে একটা হচ্ছে গিয়ে এটা কি হাইব্রিড নাকি নন হাইব্রিড গাড়ি, আমি যাবো কি যাবো না। দেখেন, আজ থেকে 5-7 বছর বা 8 বছর আগেও এগুলো নিয়ে এত কথা ছিল না। হাইব্রিড গাড়িও আপনি নিতে পারতেন, নন হাইব্রিড গাড়ি নিতেন। নন হাইব্রিড গাড়িতে অ্যালিয়ন, প্রিমিও, এক্সিও, ফিল্ডার, মাজদা, অল্প কিছু কিছু আউট অফ দা রেসের গাড়ি কিছু ছিল যেগুলো নিয়ে মানুষজন কথা বলতো, বা ইউজুয়ালি এক্সিও, অ্যালিয়ন, প্রিমিও এগুলাই সবচেয়ে বেশি মার্কেটে ছিল, মানুষজন এগুলো নিয়ে কথা বলতো। প্রিয়াস ছিল অনেকদিন আগে থেকে, বাট প্রিয়াস নিয়ে হয়তো মানুষজনের ভিতরে সেরকম কোনো উচ্চ আকাঙ্ক্ষা ছিল না, খুব বেশি হাইপ ছিল না। হোন্ডা গ্রেসও সেরকম ভাবে মার্কেটে ছিল না। আস্তে আস্তে সিচুয়েশন গুলো আমরা যখন দেখতেছি যে গাড়ির সংখ্যা বাড়তেছে, ভ্যারাইটিস গুলো বাড়তেছে, এটার প্রধান কারণটাই হচ্ছে গিয়ে মানুষের চাহিদা কিন্তু বাড়তেছে। যখন মার্কেটে হাইব্রিড পেনিট্রেট করলো বাংলাদেশের মার্কেটে, গ্রহণযোগ্যতা বা অগ্রহণযোগ্যতা যেটাই থাকুক না কেন, সংখ্যা কিন্তু দিন দিন বাড়তেছে। তার প্রধান কয়েকটা কারণ আমি বলি। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে গিয়ে যেহেতু গভর্নমেন্ট আমাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছে যে আপনি যখন গাড়িটি কিনতে যাচ্ছেন, আপনি একটা হাইব্রিড ভেহিকেল যদি ব্যবহার করেন, এটা পরিবেশকে মানে অনেক বেশি সাপোর্ট করতেছে। মানে কার্বন এমিশনটা অনেক কম। একটা গ্যাসোলিন ফুয়েলের গাড়ির থেকে এই হাইব্রিড গাড়িটার আপনার কার্বন এমিশন যেহেতু খুবই কম, এইসব গাড়িতে আপনার গভর্নমেন্ট প্রণোদনা দেওয়ার চেষ্টা করতেছে। এটা গভর্নমেন্ট যখন গাড়িটা আমরা পোর্ট থেকে নিয়ে আসতেছি, সেই গাড়িটাতে গভর্নমেন্ট কিন্তু কাস্টমস ডিউটি, ট্যাক্স যেটাই বলেন না কেন, এটা কিন্তু কম রাখতেছে ইন কম্পেয়ারিং টু একটা নন হাইব্রিড ভেহিকেল। সেটার অ্যামাউন্টও কিন্তু বেশ বড় একটা অ্যামাউন্ট। আপনি যদি চিন্তা করেন 80 থেকে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকাও হয়ে যাচ্ছে। তো গভর্নমেন্টের এই প্রণোদনা পেয়ে কিন্তু অনেকেই বেশ ভালো একটা প্রাইসে, মানে তাদের কমফোর্ট জোনের একটা প্রাইসে কিন্তু গাড়িগুলো কিনতে পারছেন, এবং সেটা হচ্ছে হাইব্রিড ভেহিকেল। পাশাপাশি যখন এই হাইব্রিড ভেহিকেল গুলো ব্যবহার করা স্টার্ট হলো বাংলাদেশে, আস্তে আস্তে মানুষজন দেখলো যে এটা খুবই ফুয়েল এফিসিয়েন্ট। যেখানে একটা কনভেনশনাল নন হাইব্রিড ভেহিকেল আপনার 8-10 কিলোমিটার পার লিটার বা 12 কিলোমিটার পার লিটার যাচ্ছে, একটা হাইব্রিড ভেহিকেল অলমোস্ট 16, 17, 18, 20, 25 এরকম চলে যাচ্ছে। তো সে ফুয়েল এফিসিয়েন্সির দিকে চিন্তা করেও কিন্তু অনেকে আপনার হাইব্রিড ভেহিকেলের দিকে যাচ্ছেন। আর সারা ওয়ার্ল্ডের যদি চিন্তা করেন, আপনি এই পুরো
হাইব্রিডে যদি আমি এই রেভলিউশনটা যদি তাকাই, আমি দেখবো যে আপনার হাইব্রিড যখন 1997-এ সব নন মিস্টেকে 1997-এ প্রিয়াস প্রথম স্টার্ট করলো, টয়োটা কমার্শিয়াল রান করলো প্রিয়াস। তো এরপরে কিন্তু প্রতিনিয়ত এটা আপগ্রেডেশন, ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট হলো। প্রতিনিয়ত গাড়িটাকে আরো কত বেটার ভাবে কাস্টমারকে সার্ভ করতে পারা যায় সেই চিন্তাতে কিন্তু এই মডিফিকেশন গুলো হতে থাকলো। হ্যাঁ, টয়োটা বলেন, হোন্ডা বলেন, আদার যে লিডিং ম্যানুফ্যাকচারার আছে জাপানে, তারা কিন্তু সবাই এভাবে চেষ্টা করতেছে। ইনফ্যাক্ট এখনো চেষ্টা অব্যাহত আছে। তো এইটা মার্কেট শেয়ার কিন্তু আমাদের দেশে যেভাবে বাড়তেছে, ঠিক একইভাবে আপনি যদি জাপানের দিকে তাকান, যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, এক্সিওর কথা যদি বলি, একটা এক্সিও থেকে কিন্তু হ্যাঁ এক্সিও হাইব্রিড, নন হাইব্রিড থেকে একটা হাইব্রিড গাড়ির জাপানে অ্যাকসেপ্টেবিলিটি বেশি, এবং নন হাইব্রিড থেকে হাইব্রিডের সংখ্যা যখন লাইভ অকশন আমরা দেখি, তখন দেখি যে একটা নন হাইব্রিড থেকে হাইব্রিড গাড়ি, হাইব্রিড এক্সিওর সংখ্যা অনেক বেশি থাকে। ঠিক একইভাবে আপনি যদি প্রিয়াসের দিকে তাকান, প্রচুর প্রিয়াস প্রতিদিন আপনার লাইভ অকশন উঠতেছে, প্রচুর অ্যাকুয়া আপনার লাইভ অকশন হচ্ছে, সবগুলো কিন্তু হাইব্রিড। এবং এই হাইব্রিডের জনপ্রিয়তা বা তার অ্যাকসেপ্টেবিলিটির কারণে কিন্তু এটা হচ্ছে। প্রচুর গাড়ি জাপানে হাইব্রিড বিক্রি হচ্ছে, যার ফলে কিন্তু লাইভ অকশনে বা অকশন মার্কেটে কিন্তু এই গাড়িগুলো বেশি আসতেছে। এখন আপনি কি নন হাইব্রিড কিনবেন না হাইব্রিড কিনবেন, এই দোতলার ভিতরে কনফিউশন থাকতে পারে, কিছু মিসকনসেপশন নিয়ে হয়তো বসে থাকতে পারেন। যেমন একটা খুব মজার মিসকনসেপশন হচ্ছে যে হাইব্রিড গাড়িগুলো সাধারণত একটা নির্দিষ্ট সময় পরে নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে একটা বড় একটা মিসকনসেপশন অথবা মিথ, যেটাই বলেন না কেন আপনি, যে খুব একটা নির্দিষ্ট সময় আছে 4 বছর 5 বছর এরপর নষ্ট হয়ে যাবে। আসলে জিনিসটা এরকম না। হাইব্রিড আপনি যদি টোটাল সিস্টেমটার দিকে তাকান, আমি যদি মোটা দাগে বলি সবার বোঝার জন্য, সেটা হচ্ছে গিয়ে নর্মাল বা কনভেনশনাল যেসব গ্যাসোলিন ড্রিভেন গাড়িগুলো আছে, সেই গাড়িগুলোতে যেরকম একটা ইঞ্জিন থাকে, হাইব্রিডও কিন্তু সেরকম একটা ইঞ্জিন দেওয়া আছে। এই ইঞ্জিনের পাশাপাশি আপনার গাড়িটাকে ফুয়েল এফিশিয়েন্ট করার জন্য একটা আলাদাভাবে ব্যাটারি ইন্ট্রোডিউস করা হচ্ছে, যেটাকে হাইব্রিড ব্যাটারি বলা হচ্ছে। এই ব্যাটারিটা আর ইঞ্জিন দুটো মিলে গাড়িটাকে ফুয়েল এফিশিয়েন্টলি রান করে, যার কারণে এই সিস্টেমটার নাম হচ্ছে কি হাইব্রিড সিনার্জি ড্রাইভ টয়োটার ভাষায়। তো এই গাড়িটা যখন 5 বছর পর যদি নষ্ট হয়ে যেত, তাহলে কিন্তু এত গাড়ি প্রোডাকশন লাইনে আসতো না। গাড়ি নষ্ট হওয়া মানে কি, আমরা যদি মেজর কম্পোনেন্ট ধরে আগে ইঞ্জিন বা আপনার গিয়ার বক্স বা হাইব্রিড ব্যাটারির ক্ষেত্রে হাইব্রিড ব্যাটারি ইউনিট, আপনার কিন্তু এগুলো নষ্ট হবে, এগুলো অবিনশ্বর কিছু না, নষ্ট এটা আস্তে আস্তে নষ্ট হবে, আপনি রিপ্লেস করবেন, রিপেয়ার করবেন, এভাবেই চলবে। এবং স্বাভাবিকভাবেই হাইব্রিড ব্যাটারির ক্ষেত্রে এটা আপনি কিছুক্ষণ যদি 4-5 বছর পর আপনার ব্যাটারি যদি খারাপ হয়ে যায়, আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। বাংলাদেশে কিন্তু রিপেয়ারমেন্ট বলেন অথবা সেল চেঞ্জ করা বলেন, এগুলো নিয়ে কাজ চলতেছে, রিপ্লেসমেন্টও খুব সুন্দর মতো হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। আপনার যদি মনে হয় যে 5 বছর পর গাড়িটা পুরোটা অলস একটা গাড়ি তো ফালতু হয়ে বসে যাবে, এরকম কোনো কিছু হবে না, গাড়ি চলতে থাকবে। হয়তো রিপেয়ারমেন্ট রিপ্লেসমেন্টের প্রয়োজন হতে পারে। একটা কনভেনশনাল নন হাইব্রিড গাড়ির ক্ষেত্রে একই জিনিস, আপনার ইঞ্জিনও 4-5 বছর মতো নষ্ট হতে পারে, আবার 7-8 বছরও কিছু না হতে পারে। দ্বিতীয় যে কনসেপশন, একটা মিসকনসেপশন থাকে মানুষের ভিতরে, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই নন কনভেনশনাল বা যেগুলা নন হাইব্রিড গাড়িগুলো, এই নন হাইব্রিড গাড়িগুলো যেরকম দ্রুত চলে, হ্যাঁ, হাইব্রিড গাড়িগুলো হয়তো এরকম দ্রুত চলে না। এটা একটা বড়, আমার কাছে যখন শুনি তখন একটু আমাদের কাছে একটু অবাক লাগে যে মানুষজন কিভাবে জিনিসগুলো বের করলো, যে একটা নন হাইব্রিড গাড়ি খুব দ্রুত এক্সেলারেট করতে পারে, হাইব্রিড গাড়ি তার থেকে আসলে কম স্পিডে চলে বা দ্রুত চালানো যায় না। এটা হাইব্রিড গাড়িটা আসলে ঢাকা শহর বা এরকম সিটি অ্যারাউন্ড দ্য সিটির ভিতরে রোমিং করতে পারবে, এটা ঢাকার বাইরে রোমিং করা যায় না, খুব খারাপ অবস্থা হয়ে যাবে। বিষয়টা আসলে এরকম কোনো কিছুই না, বরঞ্চ একটা হাইব্রিড গাড়িতে আপনার যে ব্যাটারি ইউনিটটা দেওয়া আছে, সেটা কিন্তু খুব দ্রুত আপনার গাড়ির ক্ষেত্রে যেটা টর্ক, সেটা কিন্তু খুব দ্রুত জেনারেট করতে পারে। এবং যখন ইঞ্জিন এবং ব্যাটারি দুটো একসাথে আপনার জেনারেট করে, টর্ক জেনারেট করে, তখন কিন্তু সেটা একটা নন হাইব্রিড গাড়ি থেকেও বেশি হতে পারে। এবং আলটিমেটলি আপনি যখন গাড়িটা ব্যবহার করবেন,
ড্রাইভ করবেন তখন দেখবেন যে আপনার ওইরকম এক্সেলারেশনটা নন হাইব্রিড গাড়ি থেকে হাইব্রিড গাড়িতে কিন্তু অনেক স্মুথ, এবং হাইব্রিড গাড়িও আপনার বেশ ভালো আপনার আপনি স্পিডে আপনি অনেক এক্সেলারেট করে চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় আমার কাছে আরেকটা ইম্পর্টেন্ট যেটা মানুষের ভয়, সেটা হচ্ছে কি হাইব্রিড গাড়িগুলো মেইনটেনেন্সটা অনেক এক্সপেন্সিভ কম্পেয়ারিং টু নন হাইব্রিড গাড়ির ক্ষেত্রে। বাট আমি এটা এভাবে দেখার চেষ্টা করি, আপনার একটা হাইব্রিড গাড়ি অথবা আরেকটা নন হাইব্রিড গাড়িতে মেজর পার্টস এর ডিফারেন্স কোথায় আছে। একটা হাইব্রিড গাড়িতে যেরকম ইঞ্জিন আছে, নন হাইব্রিড গাড়িতে সেরকম ইঞ্জিন, গিয়ার বক্স সবকিছুই আছে। মেইনটেনেন্স করার জন্য আমরা কি করি, আমরা 3 মাস 4 মাস পর পর আমরা ইঞ্জিন অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, কেবিন ফিল্টার গুলো চেঞ্জ করতেছি, ব্রেক অয়েল গুলো চেক করতেছি, আমরা অন্যান্য ফ্লুইড গুলো আমরা চেক করতেছি। একটা হাইব্রিড গাড়ি কিন্তু আপনি ঠিক একই জিনিস করবেন, শুধু এক্সট্রা অ্যাডিশনাল যেটা করবেন সেটা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা এনশিওর করতে হবে। আপনার গাড়ির পিছনে যে ব্যাটারি ইউনিটটা দিয়েছে সেটা যাতে গরম না হয়ে যায়, ওভারহিটেড না হয়ে যায়, সেটা আপনাকে এনশিওর করতে হবে। জাস্ট এতটুকুই, কিন্তু এছাড়া এর বাইরে কিন্তু আর কোনো কাজ নাই। তো মেইনটেনেন্সের ক্ষেত্রেও একই রকম জিনিস, আপনার নন হাইব্রিড গাড়ি যেরকম মেইনটেনেন্স কিট দিয়ে আপনি ব্যবহার করতেছেন, হাইব্রিড গাড়ি আপনি ঠিক একই রকম মেইনটেনেন্স কিট ব্যবহার করতে পারবেন। খরচ খুব বেশি হবে না, একই রকম খরচ হবে। বরঞ্চ আমরা দেখতেছি যে একটা নন হাইব্রিড গাড়ি থেকে হাইব্রিড গাড়ির মেইনটেনেন্স কিন্তু সিগনিফিকেন্ট কম। আপনি যদি 1 বছরের হিসাব করেন দেখবেন যে সিগনিফিকেন্ট কম খরচ হয় একটা হাইব্রিড গাড়িতে। আবার আরেকটা যেটা সবচেয়ে বড় মিসকনসেপশন আছে আমাদের মধ্যে, যারা নন হাইব্রিড গাড়ি নেওয়ার পক্ষে বলেন, আপনি হাইব্রিড গাড়ির ক্ষেত্রে যেটা সবাই সব সময় বলে থাকে যে হাইব্রিড গাড়িগুলো আপনার যেহেতু খুব বেশি শহরে বাইরে খুব বেশি হাইব্রিড গাড়ি ব্যবহার হয় না, আমি গাড়িটা নিয়ে যদি ঢাকা বাইরে যাই বা আমি যদি মেজর সিটি গুলোর থেকে আরেকটা মেজর সিটিতে যাওয়ার প্ল্যান করি, হাইওয়ে তো অন্য কোনো মেকানিক বা গ্যারেজ বা ওয়ার্কশপ এরকম নাই যারা হাইব্রিড এক্সপার্ট। আসলে এটা একটা ভুল কনসেপ্ট। আপনি একটা নন হাইব্রিড গাড়ি আর একটা হাইব্রিড গাড়ি আপনি যখন যে কোনো মেকানিককে দিয়ে ঠিক করাতে পারবেন। একজন মেকানিক যদি শিক্ষিত হয়, দক্ষ হয়, এবং সে যদি জানে যে কিভাবে একটা গাড়ি বা অটোমোবাইল সেটাকে রিপেয়ারমেন্ট বা আপনার এটা মেইনটেনেন্সটা করতে হবে, তার ক্ষেত্রে একটা হাইব্রিড গাড়ি মেইনটেইন করা খুব বেশি ডিফিকাল্টিজ নাই। আমাদের সমস্যা হচ্ছে গিয়ে আমরা মনে করি যে আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে দিয়ে ঠিক করতে হবে। দোজ পিপল আর টেকনিশিয়ান, দে আর নট মেকানিক। এই টেকনিশিয়ান মানুষগুলা আমাদের এখানে আসলে যখন আসতেছে আমাদের সার্ভিস লাইন গুলাতে একটা হাইব্রিড বা নন হাইব্রিড গাড়িতে, অনেক সময় হয়তো না জানার কারণে অনেক ভুল ডিসিশন নিয়ে নিচ্ছেন। এইসব ডিসিশন গুলো নেওয়ার কারণে কিন্তু অনেক সময় আপনার নন হাইব্রিড গাড়িও নষ্ট হচ্ছে। হাইব্রিড গাড়ি যেভাবে নষ্ট হচ্ছে, নন হাইব্রিড গাড়িও কিন্তু নষ্ট হচ্ছে। এখন আমি একজন ক্রেতা হিসাবে, আপনি যদি ব্যবহারকারী হিসাবে যদি চিন্তা করেন, আপনি যদি একটা ভালো জায়গা থেকে সার্ভিসিং করান, আপনার নন হাইব্রিড গাড়িতেও কোনো সমস্যা হবে না, হাইব্রিড গাড়িতেও সমস্যা হবে না। আর মেজর ইস্যুস গুলা, এটা আপনি একটা নন হাইব্রিড গাড়ি নিয়েও বাইরে হাইওয়েতে প্রবলেম করতে পারেন, একটা হাইব্রিড গাড়ি নিয়েও প্রবলেম করতে পারেন। নন হাইব্রিড গাড়ির সলিউশন যদি পান, আপনি এটা আপনি 100% শিওর থাকতে পারেন আপনি হাইব্রিড গাড়ির সলিউশন পাবেন। আর এখন আস্তে আস্তে সকল ওয়ার্কশপের যারা কাজ করে তারা কিন্তু হাইব্রিড, যেহেতু নাম্বার অফ ইউনিট হাইব্রিড বেড়ে গেছে পুরো দেশে, এখন কিন্তু তারা তাদের নিজেদেরকে ওইভাবে ডেভেলপ করে ফেলতেছেন অলরেডি। এবং এখন আগের মতোই আপনি বিভিন্ন এলাকায় দেখবেন যে সফিস্টিকেটেড কিছু ওয়ার্কশপ রেডি হয়ে গেছে যারা আপনাকে সাপোর্টটা দিবে। প্লাস হাইওয়েতে যদি যান, আপনি ওই হাইওয়েতেও কিন্তু আপনি যখন ভাবতেছেন যে আশেপাশে এরকম কোনো প্রবলেম আপনার অ্যারাইজ করলে কে আপনাকে সাপোর্ট দিবে, এই ইস্যুস গুলা কিন্তু এখন খুব সহজেই বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে এখন এই হাইব্রিড নিয়ে আপনার মানুষজন অনেক সচেতন হয়ে গেছে ওয়ার্কশপ গুলোতে, তারা কিন্তু এখন সলিউশন দিতে পারে। তো এটা নিয়ে ভয়ের কিছু নাই। ঢাকা বলেন বা বাংলাদেশের মেজর যে সিটি গুলো আছে, সেই সিটি গুলোতে যেভাবে আপনি সাপোর্ট পাবেন, এই সাপোর্ট পাওয়ার সংখ্যাটা আস্তে আস্তে আরো বেড়ে যাবে। আপনার
ঢাকায় এখন অনেকগুলো হাইব্রিডের ডেডিকেটেড হাইব্রিডের ওয়ার্কশপের পাশাপাশি অনেকগুলো আপনার জেনেরিক ওয়ার্কশপও বা জেনারেল ওয়ার্কশপও কিন্তু রেডি হয়ে গেছে যারা হাইব্রিড নিয়ে কাজ করতে পারে। এগুলো মেজর সিটিগুলো তো আস্তে আস্তে ছড়ায় যাচ্ছে এবং পুরো দেশে ইনশাল্লাহ খুব অল্প সময়ের ভিতরে এটা আরো ছড়া যাবে। তো আপনার খুব ভয়ের কোনো কারণ নেই। আপনি যদি একটা রিকন্ডিশন গাড়ি হাইব্রিড গাড়ি কেনার সময় দেখে বুঝে গাড়িটা ভালো নিতে পারেন, তাহলে আমার মনে হয় না আপনাকে এইসব বিষয়ে আপনার চিন্তা করা উচিত। কারণ দেখেন, আপনি একটা নন হাইব্রিড গাড়ি, আপনি অ্যালিয়ন প্রিমিয়াম বলেন বা নন হাইব্রিড এক্সিও ফিল্টার বলেন, যে কোনো গাড়ি নেওয়ার পরই কিন্তু 1 বছর বা 6 মাসের মাথায় বা 1.5 বছর 2 বছর মাথায় কিন্তু আপনার ইঞ্জিন নষ্ট হয়ে যাচ্ছে, গিয়ারবক্সও নষ্ট হয়ে যাচ্ছে। গাড়ির মেজর কোনো সমস্যা হচ্ছে এখন যেগুলো হয়তো অনেক লম্বা সময় লাগছে ঠিক করার জন্য। তো হাইব্রিড আর নন হাইব্রিডকে এইসব বিষয় নিয়ে আপনি কনফিউজড হবেন না। আমি যদি আরেকটা অন্য দিক থেকে দেখি, আমাদের গভর্নমেন্ট কিন্তু সারা বিশ্বের সাথে আমরা কিন্তু কানেক্টেড। সারা ওয়ার্ল্ড কিন্তু এখন আপনার নন হাইব্রিড বা এই ফসিল ফুয়েলের এইসব জিনিসগুলো থেকে সরে এসে হাইব্রিড ইভেন ইলেকট্রিক কারের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এইসব জায়গাতে আমাদের গভর্নমেন্টে কিন্তু আস্তে আস্তে ওইসব জায়গায় চলে যাবে যে আপনার ইলেকট্রিক কারের, এখনই কিন্তু ইলেকট্রিক কার নিয়ে কথাবার্তা হচ্ছে। এই ইলেকট্রিক কার যখন ইনিশিয়েট হবে, আপনার কাছে কি মনে হচ্ছে যে তখন নন হাইব্রিড গাড়িগুলোর ডিমান্ড আসলে অত টিকে থাকবে? 2035-এর ভিতরে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার বরিস জনসন কিন্তু ঘোষণা করেছে যে আমাদের দেশে আর কোন গ্যাসোলিন ফুয়েল কোন কার থাকবে না। তো আমাদের জাপানেও কিন্তু ওই অবস্থার দিকে যাচ্ছে। তো আমাদের বাংলাদেশেও যে খুব শীঘ্রই এই দিকে যাবে না সেটা কিন্তু কোনো নিশ্চয়তা নাই। তো হাইব্রিড হচ্ছে গিয়ে আপনার নেক্সট যেটা ফিউচার। এখানে আপনার অবশ্যই অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, ফুয়েল এফিশিয়েন্ট, আমাদের এনভায়রনমেন্টালি আমরা অ্যাকাউন্টেবল হচ্ছি। এই জন্য এইসব হাইব্রিড বা গ্রিন এনার্জিকে আমরা সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু আপনি নিজেও কন্ট্রিবিউট করতে পারেন যখন আপনি একটা হাইব্রিড ভেহিকেল ব্যবহার করবেন। তাই আপনার যদি কোনো কনফিউশন থাকে যে হাইব্রিড ভেহিকেল হয়তো পারফরমেন্স ল্যাক করে, নন হাইব্রিড ভেহিকেল পারফরমেন্স ল্যাক করে না, এরকম যদি মনে হয় তাহলে আপনি হয়তো ভুল বুঝছেন। আপনার যদি মনে হয় কোনো কারণে যে হাইব্রিড গাড়ি থেকে নন হাইব্রিড গাড়িটা টেকসই, তাহলে আপনি ভুল করছেন। আপনার যদি কোনো কারণে মনে হয় যে হাইব্রিড গাড়ি থেকে নন হাইব্রিড গাড়িটা আপনার অনেক লম্বা সময় ধরে আপনাকে সার্ভিস দিবে, হাইব্রিড গাড়িটা খুব অল্প সময়ের ভিতরে নষ্ট হয়ে যাবে, তাহলে আপনি ভুল করতেছেন। রাদার একটা হাইব্রিড গাড়ি যখন আপনি বিক্রি করতে যাবেন সেকেন্ড হ্যান্ড মার্কেটে, আপনি আজ থেকে 5 বছর 7 বছর পর তো বিক্রি করবেন, তখন দেখবেন যে নন হাইব্রিড গাড়ি থেকে হাইব্রিড গাড়ি অ্যাকসেপ্টেন্সটা মার্কেট অনেক বেশি। সো এখন ডিসিশনটা আপনার যদি মনে হয় আপনি তেল দিয়ে গাড়ি চালাবেন, আপনার ফুয়েল এফিসিয়েন্সি ইজ নট ইউর হেডেক, আপনি নন হাইব্রিড ব্যবহার করতে পারেন। কোনো পার্টিকুলার গাড়ি যেটা এখন পর্যন্ত হাইব্রিড ভেরিয়েন্ট বের হয় নাই, আপনি চাইলে সেই গাড়িটা নন হাইব্রিড গাড়িটাও ব্যবহার করতে পারেন। আপনার যদি কোনো কারণে মনে হয় যে আমি একটা এক্সিও নন হাইব্রিড নিব, হাইব্রিড নিব না, সেটা শতভাগ সব স্বাধীনতা আপনার আছে। কিন্তু আপনি কনফিউজ করেন না যে এই বিষয়গুলোর কারণে হাইব্রিড গাড়িটা ইনফেরিয়র, নন হাইব্রিড গাড়িটা সুপিরিয়র, এরকম কোনো কিছু নাই। তো আমরা চেষ্টা করতেছি রিয়েল ইনফরমেশনটা আপনার সাথে শেয়ার করার জন্য। আমার সবসময় চেষ্টা থাকে যে আমি যতটুকু ইনফরমেশন কালেক্ট করতে পারি, আমার কাস্টমারদের সাথে কথা বলার পরে, 1-to-1 কথা বলার পর তাদের সাথে যেসব বিষয়গুলো উঠে আসে সেগুলো আপনাদের শেয়ার করতে পারি। আমি চাই আপনারা আপনাদের ইস্যুস গুলো নিয়ে আমার সাথে শেয়ার করেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে সলিউশন গুলো দেওয়ার জন্য যতটুকু আমাদের ক্যাপাসিটির ভিতরে থাকে। এই জন্য আমি সবসময় আপনার সাথে একটা জিনিস আহ্বান করি আপনাদের কাছে, সেটা হচ্ছে কি আপনাদের কোয়েশ্চেন্স গুলো আমাদেরকে একটু জানান। আমরা আপনাদের সাথে একটু এইসব বিষয় নিয়ে আরো খোলাখুলি কথা বলতে চাই, আরো অনেক বেশি ইন্টিমেট ভাবে জিনিসগুলো সম্পর্কে জানার ইচ্ছা আছে। তো আমাদের তরফ থেকে আমরা যেটা দেখেছি যে কাস্টমারদের ভিতরে এই ভুল কনসেপ্ট গুলা বা ভুল চিন্তা ভাবনা করার জন্য কিন্তু অনেক ডিসিশন গুলো ভুলভাবে নিয়ে নেয়, যেটা আসলে তাদের বাইং ডিসিশনের উপর ইম্প্যাক্ট করে। তো আমি চেষ্টা করলাম আজকে এই ভিডিওতে হাইব্রিড বা নন হাইব্রিড ভেহিকেল আমি কিনবো কি কিনবো না, সেটা জাস্টিফিকেশন গুলা কি হওয়া উচিত সেটাকে ধারণা রেখে ভিডিওটা কমপ্লিট করার।
চেষ্টা করতে থাকবে ভবিষ্যতেও এই ধরনের আরো ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আজকের মতো এখানে, খোদা হাফেজ, থ্যাংক ইউ।